আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদ। আসল উপস্থাপন করছি সংবাদ শুরু। মূল্যস্ফীতি শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সংকট। রিজার্ভ কমলেও চিন্তার কিছু নেই বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার পক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এমপি আনার হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিলেন ডিবি প্রধান হারুন। বাল্যবন্ধু শাহীনের পরিকল্পনায় 5 কোটি টাকায় কোন হানি ট্র্যাপে ছিল তরুণীও। এমপি আনার হত্যাকাণ্ডে 15 দিন আগে ভাড়া করা হয় গাড়ি, বলছে কলকাতা সিআইডি। অন্যতম সন্দেহভাজন সিয়ামকে কলকাতা থেকে গ্রেপ্তার। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো, মন্তব্য ওবায়দুল কাদের। দেশে অর্থনৈতিক সংকট বিরাজ করছে, বলছে বিএনপি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস হলে দেশে গণতন্ত্র বলে কিছুই থাকবে না, বললেন ইসি রাশেদা সুলতানা। সহিংসতা মুক্ত উপজেলা নির্বাচনের চেষ্টা চলছে। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে পুরো প্রসঙ্গ। প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, মুদ্রাস্ফীতি শুধু বাংলাদেশের নয়, এটি বৈশ্বিক সংকট। একই কথা রিজার্ভেও। রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই, কেননা আপৎকালীন খাদ্য মজুত রয়েছে। সন্ধ্যায় গণভবনে 14 দলের বৈঠকে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আরও জানাচ্ছেন এস এম আরিফ। গণভবনে 14 দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেয়া সূচনা বক্তব্যে তিনি চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের বিষয়ে কথা বলেন। দেশের চাহিদা মেটাতে হবে, চাহিদার নিচে 50 বছরের রিজার্ভ রেখে যেটা উদ্বৃত্ত যদি থাকে সেটা আমরা বিক্রি করবো। তো অত বড় শক্তিশালী দেশ এই ধরনের কথা বলার তারা পছন্দ করে, এটা খুব স্বাভাবিক। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, তা গেল 15 বছরে প্রমাণিত। আসলে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি ছাড়া দেশের মানুষের কোনো কল্যাণ হবে না। গ্রেনেড হামলাকারী, 10টা অস্ত্র চোরাকারবারি, দুর্নীতিবাজ, এরা এখন যদি সেই বিদেশের মাটিতে বসে, আমি ডিজিটাল বাংলাদেশ করতে সেই সুযোগ পাচ্ছি, সেই সুযোগ নিয়ে থেকে রোজি আন্দোলন, সরকার তারা এরকম হুমকি ঝামকি দেয়। যতক্ষণ জনগণ আছে আমাদের সাথে, ওটা আমি কেয়ার করি না, কিন্তু তারপর দেশের যে জ্বালা পোড়া অগ্নিসংযোগ এইগুলি যেন না করতে পারে, এটা যারা করবে তাদের কোনো ছাড় নেই। বাংলাদেশের গ্যাস না বিক্রির সিদ্ধান্তের বিষয়ে শেখ হাসিনা বলেন, শক্তিশালী দেশটি সেই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি। গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় বসার মতো দৈন্যতায় আওয়ামী লীগ কখনো ছিল না বলেও মন্তব্য করেন তিনি। ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। চক্রান্ত এখনো আছে। ইসলামের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই। এখানে কিন্তু কোনো কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই, কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকে ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে, যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না। আমি তো জানি আরো কোথায় যাবে, যে কারণে আমাদের কিছু সমস্যার সবসময় পড়তে হচ্ছে, হবে আমি জানি, কিন্তু আমি এটা পত্তা দিই না, সোজা কথা। সরকার প্রধান বলেন, চক্রান্ত এখনও চলমান রয়েছে, তবে জনগণ সঙ্গে রয়েছে, তারাই সামনে চলার মূল শক্তি বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষ হচ্ছে আমার শক্তি, মানুষ যদি ঠিক থাকে আমরা আছি। আর দেশটা যে উন্নতি হচ্ছে এটাও অনেকে পছন্দ না। আমরা যে খাদ্য উৎপাদন করি, খুব বড় এক দেশ বলে ফেললো যে এত খাদ্য উৎপাদনের দরকার, আমাদের তো যথেষ্ট আছে, আমরা তো দিতে পারি। হ্যাঁ, ওই আশাই তো বসে থাকবো। আমাদের অনেকেই বলছে কি দরকার, আমরা তো এমন না, আমরা নিজেদের মাটি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলছেন, নিজের মাটি মানুষ দিয়ে আমরা দেশ গড়বো। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।
বন্ধুর দীর্ঘ পরিকল্পনায় কলকাতায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। নিজ কার্যালয়ে এক সংক্রান্ত ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন তিনি। জানান, এই হত্যাকাণ্ডে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়েছে এক তরুণীকে। খুনের পর লাশ গুমের জন্য হাড় থেকে মাংস আলাদা করে গুম করে অপরাধীরা। আমিনা হীরা জানাচ্ছেন বাকিটুকু। গুলশান ও বসুন্ধরার পৃথক দুটি বাসায় প্রায় ৩ মাস আগে থেকে বন্ধু আখতারুজ্জামান শাহিন কয়েকজনকে নিয়ে পরিকল্পনা করেন ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার। খুনের নীল নকশা সাজিয়ে বান্ধবী শিলাস্তি সহ কিলারদের সাথে নিয়ে যান ভারতে। আর এরপর হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয় শিলাস্তি রহমান নামের তরুণীকে। আনারকে নৃশংস হত্যার পরও পরিকল্পনা মাফিকই চলছিল সবকিছু। কিন্তু দীর্ঘদিনের আরেক বন্ধু গোপাল বিশ্বাসের করা মিসিং কমপ্লেনেই ঘটে বিপত্তি। দুদেশই তৎপর হয় আনারকে খুঁজতে। ৮ দিন মিসিং থাকার পর কলকাতার নিউ টাউনের বিলাসবহুল ফ্ল্যাটে এমপি আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মেলে এমন তথ্য। এরপর থেকেই হত্যাকাণ্ড নিয়েছিল ধোঁয়াশা। এমন পরিস্থিতিতে নিজ কার্যালয়ে দুপুরে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন মহানগর ডিবি প্রধান হারুনুর রশিদ। মূল হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে উনি, আর আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা। ওই বাসায় যাওয়ার পরপরই আরেকজন ব্যক্তি আছে মুস্তাফিজ না, উনি ওই বাসায় ঢুকে যায়। সঞ্জীবা গার্ডেন্সের প্রবেশের মাত্র আধ ঘন্টায় খুন করা হয় এমপি আনোয়ারুল আজিম আনারকে। আধা ঘন্টার মধ্যেই কিন্তু এই নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। এদের মধ্যে একজন যে সংগঠন করছে আবার বের হয়ে যায়, গিয়ে সেখানে আবার ভিকটিমের মোবাইলটা তারা অন করে সেখানে কিছু কথাবার্তা করে, অর্থাৎ যে ডিভাইসটাকে তারা ভিন্ন খাতে করে ওকে বাইরে চলে, সেখান থেকে আবার ভিতরে আসে। ডিবি প্রধান বলেন, খণ্ডিত মরদেহ পরিবহনে যাতে কোনো প্রশ্নের মুখে পড়তে না হয় সেজন্য হত্যাকাণ্ডে জড়িতরা ভয়ঙ্কর এক ঘটনার জন্ম দেয়। এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস। এরকম উদ্দেশ্যটা ছিল যে এমনভাবেই গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে আসে। এমপি আনার 12 মে কলকাতায় যাবেন তা আগে থেকেই জানতেন পরিকল্পনাকারী আখতারুজ্জামান। পরদিন 13 মে কৌশলে এমপি আনারকে নিউ টাউনের সেই ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় হত্যাকারীরা। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা। এদিকে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন সিয়ামকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গের সিআইডি জানিয়েছে 15 দিন আগেই ভাড়া করা হয়েছিল কিলিং মিশনে ব্যবহৃত ক্যাব। হত্যার পর পুলিশকে বিভ্রান্ত করতে আনারের মোবাইল ফোন বিভিন্ন সময় বিভিন্ন স্থানে চালু হয়েছে, তবে এখনো সন্ধান পাওয়া যায়নি মরদেহের। ইলিয়াস কমলের আরও তথ্য। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর খণ্ডিত লাশ গুম করতে ব্যবহৃত সাদা রঙের একটি গাড়ি জব্দ করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। গাড়ির জব্দের পাশাপাশি এমপি আনার হত্যায় সিয়াম নামের সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সিআইডি। এর আগে এমপি আনোয়ারুল আজিম আনারকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে খুন করার তথ্য পাওয়া যায়। গত 13 মে নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন করা হয় আনারকে। প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়, এরপর সেই বডি টুকরো টুকরো করা হয়। 14, 15 ও 18 মে বডির পার্ট সরানো হয়। 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো মার্ডার করে দেওয়া হয়েছে, আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্তটা সিআইডি নি। যতটা ইনফরমেশন সো ফার রিসিভড উনি 13 তারিখে এখানে এসেছেন। আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্ত কর্মকর্তাদের ধারণা, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারই ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহিন। হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বাংলাদেশি গোয়েন্দাদের ধারণা কমপক্ষে 1 মাস আগে এই খুনের পরিকল্পনা ও প্রস্তুতি শুরু হয়। এতে জড়িত অন্তত 3 জন ঘটনার 13 দিন আগে বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় যান। তারও আগে যান 2 জন। আনোয়ারুলকে হত্যার জন্যই সেখানে একটি ফ্ল্যাট ভাড়া করা হয়। গোয়েন্দাদের ধারণা 12 মে কলকাতায় যাওয়ার পর আনোয়ারুলকে কৌশলে ওই ভাড়া করা ফ্ল্যাটে নেওয়া হয়। ওই দিনই সেখানে আনোয়ারুলকে হত্যা করা হয়। এই ক্ষেত্রে কারো সহায়তা নেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো তথ্য পায়নি পুলিশ। ইলিয়াস কমল, মাই টিভি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখেছেন, আনোয়ারুল আজিম আনার যদি অপরাধী হয়ে থাকে তবে সেটা ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বের হচ্ছে কেন? দুপুরে রাজধানী তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে ব্রিফিংয়ে প্রশ্ন ছুড়ে দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি বিশ্বাসী। এমপি আনার অপরাধী হলে তাকে ছাড় দিতেন না। কাদের আরও বলেন, দেশের অর্থনীতি কিছুটা ঝুঁকির মধ্যে পড়েছে, তবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামলে নিচ্ছেন। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো আছে। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি। তবে আওয়ামী লীগের এমপি, সে কি ছিল সেটা বড় কথা। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখব, তার জন্য শোকার্ত মানুষের প্রতিনিয়ত কোনো গাড়ি নিয়ে মোটর সাইকেলে করে সারা এলাকা ঘুরে বেড়ায়। তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। দেশে চরম অর্থনৈতিক সংকট এবং নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের 261 সরকারি কর্মকর্তার জন্য প্রায় 1.5 কোটি টাকা মূল্যের গাড়ি ক্রয়ের সিদ্ধান্তকে সরকারের কর্তৃত্ববাদী শাসনের এক চরম দৃষ্টান্ত অভিযোগ করেছে বিএনপি। এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের সমালোচনা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এদিকে হেলিকপ্টার দুর্ঘটনা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিবেদন মাহবুব সৈকতের। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানাতে রাজধানীর গুলশানে ঢাকাস্থ ইরান দূতাবাসে যান দলটির মহাসচিব। এ সময় দূতাবাসে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন তিনি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা গভীরভাবে শোকাভিভূত। যখন বিশ্বে অভিজ্ঞ রাজনীতিকদের খুব বেশি প্রয়োজন, ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং জনপ্রিয় নেতার এই হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া, আমরা আমাদের দলের পক্ষ থেকে ইরানের জনগণ তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেশে অর্থনৈতিক নৈরাজ্য চলছে অভিযোগ করে এ অবস্থায় জেলা এবং উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের জন্য নতুন গাড়ি ক্রয়ের সমালোচনা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব। উপজেলা ও জেলা পরিষদের সরকারি কর্মকর্তাদের জন্য 261টি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল, যার প্রতিটি মূল্য 1,46 লাখ টাকা। দামি নির্বাচনে কর্মকর্তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা স্বরূপ এখন তাদের তা দেওয়া হচ্ছে। সম্প্রতি রাজধানীতে 2 ছাত্রদল নেতাসহ বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের উপর হামলারও অভিযোগ করেন রুহুল কবির রিজভী আহমেদ। নিপীড়ন, নির্যাতন ও গ্রেপ্তারের চক্রান্ত অব্যাহত রেখেছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। দেশের নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় চাবিকাঠি। নির্বাচনের ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে দেশের গণতন্ত্র বলে কিছু থাকবে না। সেই কথা বিবেচনা করে নির্বাচন কমিশন নির্বাচনগুলো সহিংসতা মুক্ত রেখে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। দুপুরে নওগাঁ জেলা পরিষদের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আমাদের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সমস্ত নির্বাচনগুলা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু করার চেষ্টা করেছি। আমরা বিগত 2টা ধাপের ইলেকশন সম্পন্ন করেছি। প্রথম ধাপ আমরা ভালো করেছি, তৃতীয় ধাপ আমাদের প্রত্যাশা ছিল আমরা আরও ভালো করব। আমরা মনে করি যে আমরা আরও ভালো করেছি।
সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত গোপালগঞ্জে তার ৮৩টি দলিলের সম্পদ জব্দের আদেশ দেন। সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের কথা উল্লেখ করা হয়। পরে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুদকে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এছাড়া হাইকোর্ট থেকেও দুর্নীতির অনুসন্ধানে দুদককে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনার পর সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের খোঁজে বাংলাদেশ ব্যাংক সহ ৮টি প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫১ বছর আজ। এদিনে জাতির পিতার কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছিল শান্তির পদক জুলিও কুরি। শুধুমাত্র পদকই তুলে দেওয়া হয়নি, বিশ্ব শান্তি পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু উপাধিতেও ভূষিত করা হয়। ১৯৭২ সালের ১০ই অক্টোবর চিলির রাজধানী সান্তিয়াগোতে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় সবার ঐকমত্যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত হয়। ১৯৭৩ সালের ২৩শে মে ঢাকা এশীয় শান্তি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি পদক হস্তান্তর করেন বিশ্ব শান্তি পরিষদের সেক্রেটারি জেনারেল রমেশ চন্দ্র। আবহাওয়া পরিস্থিতি। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গতকাল যে লঘুচাপ তৈরি হয়েছিল তা আজ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ KH হাফিজুর রহমান। তিনি বলেন, এই লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা আগামীকাল দুপুরের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে এবং তা পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে সাইক্লোনের রূপ নিতে পারে। সেই সাথে তিনি আরও জানান, এর গতি প্রকৃতি বিবেচনা করে বলা যায় এর প্রভাব বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পড়তে পারে, তবে দেশের কোন অঞ্চলে এর প্রভাব পড়বে তা এখনো স্পষ্ট নয়। এদিকে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার শঙ্কায় উপকূলীয় অঞ্চলে চলছে মোকাবেলা ও ক্ষয়ক্ষতি এড়ানোর প্রস্তুতি। বাংলাদেশের উপরে তো অনেক দূরে, এদিকে পশ্চিম দিকে আমাদের খুলনা মংলা জয়জরি, আর পূর্ব দিকে হচ্ছে কি কক্সবাজার চিটাং কক্সবাজার আছে, এর প্রভাবটা বাংলাদেশে পড়বে। এখন যে তীব্রতা নিয়ে আসুক বা যেভাবে আসুক এর প্রভাব বাংলাদেশে পড়বে, তবে এটা কি মাত্রায় আসবে, কি অবস্থায় আসবে বা কোন সময় আসবে, এটা হয়তো আরও সময়ের সাথে সাথে আমরা আরও ডিটেলস করতে পারবো। বাজার দর প্রসঙ্গ। রমজান মাসে বাজারে প্রতি ডজন ডিমের দাম নেমেছিল ১১৫ থেকে ১২০ টাকায়। ঈদের পরেও সাধ্যের মধ্যে ছিল ডিম, তবে গত কয়েকদিন ধরে বাজারে প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা দরে। বেড়েছে সাদা ডিমের দামও। বিষয়টি নিয়ে কি বলছেন ক্রেতারা, এবারে পাবলিক ভিউয়ে সেই কথাই জানাচ্ছেন আমেনা হীরা। কিছুদিন স্বস্তিতে পার হওয়ার পর আবারও বেড়েছে ডিমের দাম। গত ৫ থেকে ৬ দিনের ব্যবধানে হালিতে ডিমের দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত। রোজার মাসে প্রতি ডজন ডিমের দাম নেমেছিল ১১৫ থেকে ১২০ টাকায়। ঈদের পরও এ দরেই পাওয়া গেছে ডিম। তবে সময় ঘুরতে না ঘুরতে ফার্মের প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা, আর সাদা ডিম ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। যদিও ৫ দিন আগে বাদামি ডিমের ডজন ১২০ থেকে ১২৫ টাকা ও সাদা ডিম ১১৫ থেকে ১২০ টাকায় কিনতে পারত ভোক্তারা। বিক্রেতারা বলছেন ৫-৬ দিন গরম বেশি পড়ায় দাম বেড়েছে ডিমের। যে গত সপ্তাহের আগের সপ্তাহে যে গরম পড়ছিল, এই গরমে অনেক মুরগি মারা গেছে, এই যার কারণে এখন ডিমের একটু শর্ট। লালটা বিক্রি করতেছি ৪৮ টাকা ৫০ টাকা হালি, আর সাদাটা বিক্রি করতেছি ৪৬ টাকা ৪৫ টাকা হালি। আগে নিতে ১ ডজন, এখন হাফ ডজন। এদিকে কোনো কারণ ছাড়াই কারসাজির মাধ্যমে ব্যবসায়ীরা ডিমের দাম বাড়িয়েছে এমন অভিযোগ করেন ভোক্তারা। মানুষের ইনকাম তো আর বাড়ে না, ইনকাম ওইভাবেই আছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কিন্তু তো কষ্টই হচ্ছে। এক হালি ডিম দিয়া ৬ জন খাইতে পারি। ডিমের ঊর্ধ্বগতিতে দেখা গেছে ৬টার জায়গায় আমরা 3টা দিয়ে খাইতে হইতেছে। বড় লোকদের তো কোনো সমস্যা নাই, ওনারা দিব্যি নিতে পারে, আমাদের জন্য মধ্যবিত্তদের জন্য অনেক কষ্ট। এখনই সরকার বাজারে ডিমের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে স্বল্প মূল্যে প্রাপ্ত এই আমিষও খেতে হিমশিম খেতে হবে ভোক্তাদের। তাই জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণের দাবি তাদের। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।
আইসার উদ্বেগে প্যারিসে ফরাসি জাতীয়তা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, ধর্মনিরপেক্ষ মানবতার দেশ হিসেবে পরিচিত ফ্রান্সের 22 মে রাজধানী প্যারিসের একটি হলে আবদুল্লাহ আল হাসানের সভাপতিত্বে ও আইসার প্রেসিডেন্ট ওবায়দুল্লাহ কয়েসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আইনজীবী ফরাসি জাতীয়তা বিষয়ক পরামর্শক খ্যাতিমান সাংবাদিক ফারুক নেওয়াজ খান। বিশেষ অতিথি ছিলেন ফরাসি আইনজীবী নিকোলা ও ডাক্তার ম্যাথিউ জামেলো। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রহিমুল্লাহ আলামিন, সুব্রত শুভ, মিয়া মাসুদ, হোসাইন সালাম রহমান, সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, ফেরদৌস করিম আখুঞ্জি, লুৎফর রহমান বাবু, শাহ সোহেল আহমদ, ইকবাল জাফর, আবুল কালাম মামুন, বাদল পাল, সাবুল আহমেদ, কবি লোকমান আহমেদ আপন এবং হাসান ইব্রাহিম। এর সাথে সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে মনে করিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। মূল্যস্ফীতি শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সংকট। রিজার্ভ কমলেও চিন্তার কিছু নেই বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার পক্ষে শিল্পীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এমপি আনার হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিলেন ডিবি প্রধান হারুন। বাল্যবন্ধু শাহিনের পরিকল্পনায় 5 কোটি টাকায় খুন, হানি ট্র্যাপে ছিল তরুণী। এমপি আনার হত্যাকাণ্ডে 15 দিন আগে ভাড়া করা হয় গাড়ি, বলছে কলকাতার সিআইডি। অন্যতম সন্দেহভাজন সিএমকে কলকাতা থেকে গ্রেফতার। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশে অর্থনৈতিক সংকট বিরাজ করছে বলছে বিএনপি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস হলে দেশে গণতন্ত্র বলে কিছুই থাকবে না বললেন ইসি রাশেদা সুলতান। সহিংসতা মুক্ত উপজেলা নির্বাচনের চেষ্টা চলছে। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বার্তা পক্ষ থেকে এখনকার মতো বিদায় দিচ্ছি। মেহেদী হাসান খান। আল্লাহ হাফেজ।